আরেকটি তীর্থ ভ্রমণ করার জন্য আমরা আজকে বের হচ্ছি এবং আমি প্রস্তুত সেখানে যাওয়ার জন্য। যাবার আগেই আমাদের বাড়ির পাশে কালী পূজা হয়, সেখানে দর্শন করলাম, করে সেইটা ভিডিও ধারণ করে রাখলাম যেন সবাই দেখতে পারে। অনেক জাগ্রত মন্দির এটা। তো কোথাও বেড়াতে যাচ্ছি, তার আগে ভাবলাম যে বাড়ির কাছটা দেখে যাই, সেই জন্য আমরা আস্তে আস্তে এগোলাম। ছেলেমেয়েরা অনেক মজা করতেছে এখানে। আমাদের উদ্দেশ্য বিরাটনগরী দেখার, সেই উদ্দেশ্যে বের হলাম। প্রথমতে গোবিন্দগঞ্জের কিছু চিত্র ধারণ করার চেষ্টা করলাম। এখানে রাস্তা বড় করার জন্য সব বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে, কিছু কিছু অংশ ভেঙে ফেলা হচ্ছে। ভাবলাম স্মৃতির পাথায় রেখে দিই, হয়তোবা অনেক পরেও অনেকেই দেখতে পারবে, তাই একটু ধারণ করলাম। গোবিন্দগঞ্জকে চেনাই যাচ্ছিল না আসলে এটা গোবিন্দগঞ্জ কিনা। তো আস্তে আস্তে আমরা আগাচ্ছিলাম। গোবিন্দগঞ্জটা সুন্দর করে একটু তুলে ধরলাম যেন থেকে যায়। তো তারপরে আস্তে আস্তে আগালাম। এইখানে আমাদের সাথে যুক্ত হলো আমার ছোট মামা এবং দুই মামি, তাদেরকে আমরা রিসিভ করলাম। এরপর আমরা আবার রওনা হলাম বিরাট রাজার নগরী দেখার জন্য এবং আস্তে আস্তে আমরা প্রায় বিরাট রাজার এখানে চলে আসলাম। আসতেই প্রথমে তিলক নিয়ে একজন আসলেন, আমাদেরকে তিলক পরাবেন এবং আমি এই বিরাট রাজার যে বিবরণ আছে তা এবং আমার যে ভ্রমণের যে অংশ আছে তা আমি অবশ্যই দুই পার্টে আলাদা করেছি। প্রথম পার্টে যতখানি পারতেছি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করার জন্য। এখানে মেলা লেগেছে, অনেকেই আসেন সেগুলো এবং অনেক অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেগুলো আসলে হিন্দু ধর্মাবলম্বীরা ব্যবহার করে থাকেন। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এর মধ্যে একটু বিরাট রাজা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে রাখি যেন আপনারা অবশ্যই উপকৃত হন বা এখানে আসতে পারেন। এই অংশটাকে বিরাট রাজার ঢিবি বলা হয়, যেটা বাংলাদেশের রংপুর বিভাগের অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি পরিচিত বিরাট নগরী নামে। প্রাচীনকালে এটি দুর্গনগরী ছিল। এখানে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা সহ সারা দেশ থেকে প্রতি বছর বৈশাখ মাসব্যাপী রাজা বিরাটের তীর্থ মেলায় হিন্দু ধর্মের হাজার হাজার লোকজন এখানে এই মেলাতে অংশগ্রহণ করেন। এটি বাংলাদেশ প্রত্নতান্ত্রিক ঐতিহাসিক একটা স্থাপনা। এইখানে দেখুন সবাই সপরিবারে আসেন, নতুন বিবাহিতরা আসেন এবং সব বয়সের মানুষ, সকল ধর্মের মানুষ এখানে আসেন এবং হিন্দু ধর্মাবলম্বীরা এখানে এসে নিজে চুলা করে একদম রান্না করে খান। আপনার আতপ চাল থেকে শুরু করে শুধুমাত্র নিরামিষ। এবং এখানকার ঐতিহ্যবাহী কিছু কথা আছে, ঐতিহাসিক কিছু কথা আছে, সেগুলো যে এখানকার করলা নাকি মিষ্টি লাগে এবং যেটা আমিও অনেক আগে দেখেছি, একদমই সঠিক। এবং যারা এখানে যান বা এই সম্পর্কে জানেন অবশ্যই এটা অবাক করার মতো বিষয়। আমি সেটা নিজেও লক্ষ্য করেছি। অনেকে আবার মজার ছলে বলেন যে হেঁটে হেঁটে যাচ্ছিল আগেকার মানুষ, গিয়ে করলা যখন খাচ্ছিল তখন হয়তো এমনি মিষ্টি লাগে খিদার জ্বালায়। তো আসলে এখন তো আর মানুষ হেঁটে আসে না, এখন তো সবাই বিভিন্ন রকম যানবাহন নিয়েই সেখানে যায়। তো এখনও করলা সেই আগের মতোই মিষ্টি রয়েছে, মরিচ মিষ্টি লাগে। আমি নিজেও দেখেছি, আমি নিজে খেয়েছি এবং খুব অবাক হয়েছি যে আসলে সব কিছুই কেন জানি একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। তাদের যে ওই সবজিগুলোর গুণাবলী আছে সেগুলো বিদ্যমান না। করলা এখানে তিতা লাগতেছে না, অনেক মধুর মতো লাগতেছে। তো আসলে যদি কারো সন্দিহান থাকে অবশ্যই সেখানে গিয়ে আপনারাও নিজেরা রান্না করে খাইতে পারেন এবং তাহলেই প্রমাণ পাবেন, ভালো লাগে অনেক। এটির অবস্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সদর থেকে 15 কিলোমিটার পশ্চিমে রাজারহাট ইউনিয়নের বিরাট নগরীর প্রত্নতন্ত্র নিদর্শন। বিরাট নগরের পশ্চিমাংশে প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ এবং ঢিবি রূপে আছে। বিরাট নগরের পশ্চিমাংশে 5টি ঢিবি আছে। একটি ঢিবি প্রায় 1 বিঘা জমির উপর অবস্থিত।
1910 সালে 195 ফুট আয়তনের একটি মন্দিরের ভিত্তি দেয়াল খনন করার পরে এটি আবিষ্কৃত হয়েছিল। এখান থেকে 5টি ব্রোঞ্জ নির্মিত বিষ্ণু মূর্তি আবিষ্কৃত হয়েছে। এখানে 1978 সালে পাওয়া যায় সংস্কৃত অক্ষরে খোদাই করা নাম বিরাট লেখা 9 ইঞ্চি দীর্ঘ মহামূল্যবান একটি শিলালিপি। এছাড়া কালো রঙের শিলা পাথর দ্বারা তৈরি হস্তি মস্তক পাওয়া গিয়েছিল, যা এখন রাজশাহী জাদুঘরে ও সিংহদ্বারের একটি পাথরের খাম্বা মহাস্থান জাদুঘরে রয়েছে। এর উত্তরে একটি পুকুর আছে। বিরাট নগরী হলো হিন্দু পৌরাণিক উপাখ্যান মহাভারতের বর্ণনায় যে রাজা বিরাট তার নামে, তিনি বিরাট বনে এক উচ্চ ভূমিতে রাজবাড়ি ও নগর স্থাপন করেন। তখন থেকে এর নাম বিরাট নগরী। তিনি তার রাজ্যে হাজার হাজার দিঘি খনন করে মাছ চাষ করতেন, তাই মৎস্য রাজা বিরাট নামও খ্যাতি রয়েছে তার। এইখানে মন্দির কমিটি থেকে দর্শনার্থীদের বা ভক্তদের জন্য খাবার সুব্যবস্থাও রয়েছে, তারা এখানে রান্না করছেন। কিন্তু বেশিরভাগ মানুষ এখানে এসে রান্না করেই খান। তারপরেও যারা প্রসাদ নিতে চান অবশ্যই নিতে পারেন। এখানে সুবিশাল অঞ্চল জুড়ে মহাকর্মযজ্ঞ চলে এবং যারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে আসেন, অনেক দূর দূর থেকে আসেন। আমরা এই দিন এমনও লোক পেয়েছিলাম যারা পাঁচবিবি থেকে আসছেন, আর অনেক দূর দূর থেকে আসছে। তাদের সঙ্গে আমাদের দেখা হলো, অনেক ভক্তবৃন্দুর সঙ্গে কথা বলে ভালো লাগলো। তারা বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন, তাদের যে পরিবার সহকারে আসছে। রাজা বিরাট সম্পর্কে আরেকটু ধারণা দিচ্ছি। তিনি হলেন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করা মৎস্য দেশের রাজা। তিনি অভিমন্যু পত্নী উত্তরার পিতা ছিলেন। তার পত্নী সুদেখা উত্তরের মাতা এবং কিচকের বোন ছিলেন। রাজা বিরাটের 4 সন্তান ছিলেন: উত্তর কুমার, উত্তরা, শ্বেত ও শঙ্খ। এই তথ্যসূত্র নেওয়া হয় ডক্টর সত্যেন্দ্রনাথ শর্মা মহাভারতের চরিত্রাবলী থেকে। পাশাপাশি জানাচ্ছি, এখানে আমার মামি এবং আমার মা, আমার 2 মামি সহকারে তারা আমাদের খাবারের জন্য সব কিছু রেডি করতেছিলেন। করলা কাটতেছিল, চাল এবং সব কিছু এখানে নিরামিষ, আটক চাল দিয়ে খাওয়া হয়। এবং বললাম তো যে জিনিসগুলো এত তাড়াতাড়ি হয়, মানে এত ভালো লাগে, যেটা আমি আসলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে তুলে ধরতে পারবো না। ঐতিহাসিক জায়গা, সবাই এখানে অবশ্যই আসবেন, এসে এই জিনিসটার উপভোগ করতে পারেন। আপনারা নিজেরা রান্না করে খেতে পারেন এবং দেখতে পারেন। ঐতিহাসিক জায়গা তো, অনেকের সঙ্গে দেখা হবে, অনেক জায়গার লোকেরা আসে, এখানে ভালো লাগবে। এখানে আগে তেমন জলের ব্যবস্থা ছিল না, টিউবওয়েল ছিল। এখন দর্শনার্থীদের জন্য মোটরের ব্যবস্থা করেছে এবং খুবই ভালো। অন্তপক্ষে বিশুদ্ধ জলের কোনো সমস্যা এখানে হয় না। আমার ছোটো মামাকে একটু ধারণ করলাম, তাকে আসলে আমার একটাই মামা, এখন আগে 5 জন ছিলেন, এখন একজনই বেঁচে আছেন। এদিকে আমার মামি রান্নার জন্য সব কিছু তৈরি করতেছেন, ঠিক করে নিচ্ছেন। আমরা ইতিহাস থেকে যেটুকু জানতে পারি, এই বিরাট রাজার দেশেই পঞ্চপাণ্ডব যাদের বনবাসের কথা বলা ছিল, সেখানে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন। পাণ্ডবরা আলোচনা করে কিভাবে তারা প্রত্যেকে 1 বছরের জন্য তাদের পরিচয় গোপন করতে পারে এবং এইভাবে তাদের নির্বাসনের সময় তারা যে অঙ্গীকার করেছিল তা পূরণ করতে পারে। যদিও পাণ্ডবরা একটি রাজকীয় পরিবারে বেড়ে উঠেছেন, তাদের এখন শনাক্ত করা এড়াতে অরাজকীয় পেশা গ্রহণ করতে হবে। তাদের শনাক্ত করা হলে তাদের নির্বাসনের অঙ্গীকার শর্তাবলী আরও 12 বছর নির্বাসিত সময় বাড়িয়ে দেবে। তারা শেষ বছরটি ছদ্মবেশে বিরাট রাজার রাজ্যে নির্বাসন কাটাতে বেছে নেয়। যুধিষ্ঠির নিজেকে রাজার কাছে সভাসদ হিসাবে উপস্থাপন করেন কঙ্ক নামে। ভীম
বাবুর্চি এবং কুস্তিগির হিসাবে বল্লভ নামে, অর্জুন বিহন্নালা নামে ক্লিব হয়ে একটি সারিতে সাজ নেন। নকুল গ্রন্থিক নামে ঘোড়ার রক্ষক, সহদেব তাঁতিপাল নামে গাই গরুর রক্ষক এবং দ্রৌপদী সৌরঞ্জী নামে নারী কেশবিনাশকারিণী পর্বতী পাণ্ডবদের বিরাট রাজ্যে কর্মী জীবনকে বর্ণনা করে। রাজা বিরাটকে একজন বিখ্যাত গুরুপালক হিসেবেও বলা যায় বা সে এই নামেও পরিচিত হন। এখানে এসে প্রসাদ নিতে হয়, নেওয়ার পরে সে প্রসাদটা লিপিবদ্ধ করে এখানে দান দক্ষিণা দিয়ে সবাই তার সাধ্যমতো দান দক্ষিণা দেন, দিয়ে মন্দিরে পূজা দেওয়ার জন্য প্রস্তুতি নেন সবাই। তো আমরাও তার ব্যতিক্রম ছিলাম না, যতটা জানতাম। মন্দির এখানে রয়েছে, পুরোহিত মশাই রয়েছে, আপনারা যে কোনো সময় এসে এখানে দেখতে পারেন এবং পূজা দিতে পারেন। আপনাদের মনের কামনা বাসনা যেগুলো আছে সেগুলো ঈশ্বরের কাছে তুলে ধরতে পারেন। আমরা ভিড় ঠেলে ভিতরে গেলাম পূজা দেওয়ার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য অবশ্যই ভিডিও করা, কারণ আমি চাই যে আমি যে স্থানগুলো দেখছি বা দর্শন করছি, আমার পাশাপাশি যাদের ইচ্ছা আছে বা যারা কর্মব্যস্ততায় আসতে পারেন না বা অনেক দূরে থাকেন, দেশের বাইরে থাকেন, দেখতে চান, তারাও যেন দেখতে পারে। আসলে সবার ভালো লাগবে এরকম না, কিন্তু যাদের ভালো লাগবে তারা যেন দেখতে পারেন, সেই উদ্দেশ্যই আমার ভিডিও ধারণ করা। এবং তথ্য অনেক সময় ভুল হয়, তারপরেও তুলে ধরার চেষ্টা করি যেন এই সংস্কৃতি সম্পর্কে বা হিন্দু ধর্ম সংস্কৃতি সম্পর্কে মানুষের ধারণা হয় এবং সুন্দর ধারণা হয়, যেগুলো কুসংস্কার আছে সেগুলো যেন ঠিক হয়ে যায়। আর আমরা সনাতনীরা যারা অবশ্যই চেষ্টা করি সবার সাথে সম্প্রীতি বজায় রেখে এবং আমাদের যে জিনিসগুলো আছে, ভালো দিকগুলো আছে, আমরা সেগুলো তুলে ধরি এবং সবার মঙ্গল কামনা করি। তো এখানেও আমরা পূজা অর্চনা করছিলাম। আমরা নিজেরাও নিজেদের উন্নতি সহ দেশের সবার জন্য উন্নতি কামনা করছিলাম। তো এবং সবাই এখানে অনেক দূর থেকে আসেন। বৈশাখ মাসেই অনুষ্ঠিত হয়। আপনারা অবশ্যই যদি আসার ইচ্ছা থাকে, যারা সনাতন ধর্মের অনুসারী আছেন, তারা বৈশাখ মাসে আসলে অনেক ভালো কিছু দেখতে পারবেন, দর্শন করতে পারবেন এবং এই সময় সর্বাত্মক ভিড় হয়। এখানে আসলে এখানে সব কিছুই পাবেন, হাঁড়ি পাতিল সহকারে সব কিছুই কিনতে পাওয়া যায়। এখানে চাল কোল্লা সাথে নিয়ে আসলে ভালো হয়, যদিও কিনতে পাওয়া যায়, তারপরেও আপনি নিয়ে আসলে ভালো, খড়ি সহকারে নিয়ে আসতে পারেন, এখানে এসে রান্না করে খেতে পারেন। Solo en mis sueños tus manos me tocan, tus labios me alocan.